বিচ, দুটো নৌকো, কিছু শালিক পাখি আর আমরা, মাঝখানে কিচ্ছু নেই। দারুণ বিচ। সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম ভেঙ্গুরলা। আমরা কালকে ছিলাম এই হোমস্টেটাতে, সুহাসিনী হোমস্টে। এই হচ্ছেন আমাদের হোস্ট। স্যার, ইয়োর নেম প্লিজ? কেশব মাডকার। আচ্ছা, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। খুব ভালো ব্যবস্থা এবং চিপ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঘরে নিজেদের মতন করে এখানে থাকা যায়। যাই হোক, আমরা সকালবেলা সব থেকে যে কঠিন কাজটা, প্যাকিং করে ফেলেছি, মালপত্র বাঁধাচাঁদা হয়ে গেছে, তাতেই এই অবস্থা। প্রচণ্ড হিউমিড ওয়েদার। আজকে আমরা আমাদের এই কোস্টাল রাইডের 6th দিন। আমরা আজকে মহারাষ্ট্র ছেড়ে আমরা গোয়াতে ঢুকে যাব, অর্থাৎ মহারাষ্ট্রের রাইড পার্টটা আমাদের আজকেই কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা কাল থেকে গোয়া পার্ট শুরু করব। বাপি কিছু বলবে গরম টরম নিয়ে? মারাত্মক গরম, আর্দ্রতা বড্ড বেশি, বড্ড ঘামছি, আর মাল বাদ দিয়ে পুরো হাঁপিয়ে গেছি। যা হয় নর্মালি আর কি আমাদের। ঠিক আছে, দেখা হচ্ছে এবার আবার রাইডিং মোডে বাইকের ওপর। চলো, ঠিক আছে দাদা, নমস্তে। এই যে ভদ্রলোক আমাদের হোস্ট, ইনি এক্স পুলিশ অফিসার। এটা ওনার গ্রামের বাড়ি। এই যে এখানে একটা বোর্ড লাগানো আছে। কালকে অ্যাকচুয়ালি আমরা এখানে জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো তখন এই বোর্ডটা দেখে এখানে যোগাযোগ করি, এবং আমি খুশি যে পয়সাতে যে স্ট্যান্ডার্ডের হয়েছে। আমাদের এখানে 1400 টাকা করে রুম নিয়েছে। আর খালি উনি বলেছিলেন, ভাই ননভেজ খাওয়াতে পারবো না, ভেজ থালি হলে আমি খাইয়ে দেবো। তো আমরা ভেজ থালিই খেয়েছি। কাঁচকলার একটা অদ্ভুত সবজি, আমরা যেভাবে খাই বা যে টাইপের কলা, এই কলাটাও বোধহয় একটা অন্য কোনো ভ্যারাইটি। কাঁচা নারকোল ছিল তার মধ্যে। ভয়ে খেয়েছিলাম যে অ্যাসিড ট্যাসিড না হয়, কিন্তু হয়নি কিছু। যাই হোক, ডাল, পাঁপড়, স্যালাড সব ছিল। পেট ভরা ভালো খাবারই খেয়েছি। 100 টাকা করে নিয়েছে। আমাদের হিসেবে যথেষ্ট সস্তায় আমরা পেয়েছি। সকালবেলায় প্যাকিং আনপ্যাকিংটাই হচ্ছে সব থেকে বড় চাপ। একদম ঘেমে টেমে যা তা কাণ্ড হয়ে গেছে। প্রচণ্ড হিউমিড ওয়েদার। হ্যাঁ, এই হাওয়াটা এখন গায়ে একটু লাগছে, তাও প্যান্টে অতটা ঢুকছে না। জ্যাকেটের চেনটা খানিকটা খোলা বলে ভেতরে ঢুকছে। ইচ্ছা করেই ওই জন্য খানিকটা খোলা রেখেছি, যে একটু শুকোক, তারপরে আবার করব। আজকে আমাদের টোটাল জার্নি খুব বেশি হবে না, উইদিন 50 কিলোমিটার্স থাকবে। আজকের বাকি দিনটুকু কতক্ষণে পৌঁছবো জানি না। অ্যাকচুয়ালি মাঝখানে অনেক কিছু জায়গা আছে, সেগুলো দেখতে দেখতে যাব। যদি আমরা মোটামুটি একটু ঠিকঠাক সময়ে পৌঁছোই। এখন বাজে 9:27, আমাদের স্টার্ট করতে করতে 9:25 হয়ে গেছিলো। উঠেছি কিন্তু সেই 5:30টার সময়। যাই হোক, যদি একটু সময় হাতে থাকে, এরকম অবস্থায় পৌঁছতে পারি, তাহলে আমরা আজকে বাকি দিনটা রেস্ট নেব। তার কারণ, সেই বাড়ি থেকে বেরোনোর পর 10 তারিখ ভোরবেলা কি মাঝরাতে বেরিয়েছি 2টোর সময়। আর আজকে হলো 15ই অক্টোবর 2025। তো 6 দিন, আজকে 6th ডে। আমরা কোথাও এক ফোঁটা রেস্ট নিইনি। তো যদি ঠিকঠাক পৌঁছোই, তাহলে আজকে একটু রেস্ট নেব। ভেঙ্গুরলা একটা বন্দর শহর, সব মাছ নিয়ে বসে আছে। আমাদের গোয়া যাওয়ার রাস্তা হচ্ছে এই সোজা। আর আমরা একটু ভেঙ্গুরলার আরেকটা অংশ, সাগরেশ্বর বিচ, সেটা দেখতে যাব। ওই জন্য আমরা একটু ডান দিকে টার্ন নিচ্ছি। সাগরেশ্বর নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এখানে সমুদ্রকে দেবতা হিসেবে ট্রিট করা হয়, এবং তার উপাসনা করার জন্য এখানে একটা মন্দিরও আছে।
মেইনলি মৎস্যজীবীদের গ্রাম, ফলে তাদের কাছে তো সমুদ্র নির্ভরই তাদের জীবনযাত্রা। সেই জন্য সাগরেশ্বরের উপাসনা করাটা খুবই প্রত্যাশিত ব্যাপার আর কি। এখানে নারকেল গাছের সারির মধ্যে দিয়ে যাচ্ছি, গরমটা অতটা লাগছে না। বাহ, এই ফুলগুলো তো ভালো। বেশ, যে কোনো বিচে কিন্তু এইভাবেই ঢুকতে হবে, মানে কোস্টাল ওয়ে হলেও বিচগুলো এক্স্যাক্টলি হাইওয়ে থেকে অ্যাক্সেসেবল না। দেখা যায় হয়তো অনেক জায়গাতে, কিন্তু এটা ঢুকতে হবে পৌঁছানোর জন্য। যেমন আমরা সেদিন আরে বিচ দেখছিলাম, কত সুন্দর ওপর থেকে দেখছিলাম। কালকে যেমন আমরা দেবগড় বিচ দেখলাম, কিন্তু এটা পৌঁছতে গেলে কিন্তু একটু ঘুরতে হবে। এই যে আমরা বিচে চলে এসেছি। শান্ত নিরুপদ্রব জীবনযাত্রা, তবে পরিষ্কার, ভীষণ পরিষ্কার। বিকেলবেলাটা এখানে বসে থাকা, ওই যে ওখানে সব বসার বেঞ্চ টেঞ্চ রয়েছে, এখানে বসে থাকে সানসেট দেখা, বা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই দিকে চলে যাওয়া, সেটা বেশ এনজয়েবল। কিন্তু এখন যথেষ্ট গরম, 9:30 বাজেই, তাতেই একেবারে খাঁ করছে গরমে। এখানে কিন্তু 6:30 পৌনে 7টার আগে আলো ফোটে না ভালোভাবে। আর এই হচ্ছে এখানকার সব লোকজনের বাড়িঘর, মাছের ক্রেট দেখা যাচ্ছে। চলো, আরব সাগরের ঢেউ কিন্তু ইসের মতন না, বঙ্গোপসাগরের মতন না, পুরীর মতো না। আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। এই সব লোকাল বাড়িঘর, মাঝে মধ্যে দু একটা হোমস্টে আছে। এখানে এসি নন এসি ঘর পাওয়া যায়, ওয়াইফাই আছে, এসব লেখা আছে। চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যদি আপনারা এখানে এসে থাকতে চান। তবে আমি করব, আসলে লেট নভেম্বর টু লেট জানুয়ারি, এছাড়া নয়। নইলে কিন্তু সারাদিন ঘরেই বসে থাকতে হবে, ঘোরাঘুরি করতে খুব কষ্ট হবে, যেমন আমাদের হচ্ছে। এবার এসে পড়েছি মেন রোডে। আমরা বাদিক থেকে এসছি, এখন যাব হচ্ছে এইদিকে। এইখানে প্রচুর পেট্রোল পাম্প দেখলাম এই রাস্তাতে। আমাদের হরিহরেশ্বর যাওয়ার দিন যে সমস্যা হয়েছিল, যে এন্টায়ার রুটে প্রায় 1-150 কিলোমিটার স্টেট হাইওয়ে, দুপাশে বাজার হাট বাড়িঘর সব রয়েছে, অথচ পেট্রোল পাম্প নেই। এখানে কিন্তু সেটা নেই। দুটো জিনিস আমি সাজেস্ট করব যারা এই কোঙ্কণ অঞ্চলে আসবেন এবং রত্নাগিরি ডিস্ট্রিক্ট কভার করবেন। দুটো জিনিস আমি বলবো। এক হচ্ছে সব সময় অফলাইন ম্যাপ ইউজ করুন, ডাউনলোড করে রেখে। দুই হচ্ছে সাফিসিয়েন্টলি পেট্রোলের ব্যবস্থা করে তবেই নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরোবেন। তার কারণ হচ্ছে কোস্টাল রোডে কোনো পেট্রোল পাম্প নেই, সবগুলোই শহরের মধ্যে বা হাইওয়ে ঘেঁষা। বড় শহর যেগুলো, সেই শহরের মধ্যে, রত্নাগিরিতে। আর 3 হচ্ছে অনলাইন ব্যবস্থা সব জায়গাতেই চালু থাকলেও একটু অন্তত 2 দিন 3 দিন 4 দিনের যা খরচ, সেই পরিমাণ ক্যাশ সব সময় সঙ্গে রিজার্ভ রাখুন, এক্সপেক্টেড খরচ যা হতে পারে। কারণ এখানে যেহেতু নেটওয়ার্কের ইস্যু আছে, সেই জন্য ক্যাশ ক্যারি না করলে সমস্যা। আমরা এখন সিন্ধুদুর্গ ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছি। মহারাষ্ট্রের আসলে 3টে ডিস্ট্রিক্ট কোস্ট লাইন বরাবর, আমরা 3টেই কভার করলাম। শুরুটা করেছি রায়গড় ডিস্ট্রিক্ট থেকে, তারপর রত্নাগিরি ডিস্ট্রিক্ট, তারপর সিন্ধুদুর্গ ডিস্ট্রিক্ট। তো আমরা এখন সিন্ধুদুর্গ ডিস্ট্রিক্টে আছি। এরপর এই ডিস্ট্রিক্টটা কভার করে যাওয়া মানেই আমরা গোয়াতে ঢুকে পড়ব। গোয়াতে 2টো ডিস্ট্রিক্ট, নর্থ গোয়া আর সাউথ গোয়া। মহারাষ্ট্রের দিকের অংশটা হচ্ছে নর্থ গোয়া ডিস্ট্রিক্ট, আর সাউথ গোয়া হচ্ছে কর্ণাটকের দিকটা। তো আমরা যেহেতু মহারাষ্ট্রের দিক থেকে এন্ট্রি করছি, সেই জন্য আমরা নর্থ গোয়াতে ঢুকবো। তারপর আস্তে আস্তে
সাউথ গোয়া কভার করে আমরা কর্ণাটকের দিকে যাব। চলে গেছে আবার, ফলে ম্যাপ কাজ করছে না। এত কাণ্ড করে সবাইকে বলেও নিজে অফলাইন ম্যাপ আর ডাউনলোড করিনি, ভেবেছিলাম সব ঠিক থাকবে। এই যে লোকাল সব মাছের নিয়ে বসেছে লোকজন। একটু খেতে হবে। একদম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, বাড়িঘরের পাশ দিয়ে, এর উঠোন তার উঠোনের মধ্যে দিয়ে। कंट्री साइड। ये बीच का नाम क्या है? नाम, बीच का नाम क्या? ओ सागर तीर्थ। अच्छा, थैंक यू। আর একটা বিচে যাচ্ছি, সাগর তীর্থ। সাগর তীর্থ, বাঙালিদের সাগর তীর্থ অবশ্যই। বাবা, এ তো রীতিমতো লাদাখ। ওয়াটার ক্রসিং। কত দূরে সে বিচ কে জানে। এই তো বিচ চলে এসছে, দেখা যাচ্ছে। ভুল করেছি, কেস খেয়েছি। হ্যাঁ, এই বিচ, দুটো নৌকো, কিছু শালিক পাখি আর আমরা, মাঝখানে কিচ্ছু নেই। এই বিচটা সম্ভবত অলিভ রিডলেট টার্টলের আর কি নেস্টিং গ্রাউন্ড একটা। এই হচ্ছে বিচ। এই দিকটা থেকে আমরা এসছি, আর এই দিকটা হচ্ছে বিচ, সাগর তীর্থ বিচ। ক্যাসুরিনা আছে, একটা উল্টোনো নৌকো আছে, ওই আমাদের বাইক দুটো দাঁড়িয়ে আছে, কেউ নেই এখানে। এখানে প্লাস্টিকের ব্যবহার নিষেধ বলে বড় বড় বোর্ড রয়েছে, আর ওখানে গোছা গোছা প্লাস্টিক পড়ে রয়েছে। যদিও এটাই হয়তো ডাম্পিং গ্রাউন্ড, ওখানে কতগুলো বিন দেখতে পাচ্ছি, এখান থেকে হয়তো তুলে নিয়ে যাওয়া হয়। এই যে বাপি হেঁটে আসছে ওদিক থেকে। কেমন? কেউ তো নেই? কেউ নেই, আমি একা। এখন তুমি যে তুমি একা হও। চলুন একটু ঘুরে দেখে আসা যাক। এখানটায় ভুল করে বাইক ঢুকিয়ে দিয়েছিলাম, তারপরে বাপি হেল্প করলো, টেনে টেনে বার করলাম। চারদিকে খালি ক্যাসুরিনা, দুখানা নৌকো, তিনখানা নৌকো, দুটো চালা করা আছে বসার জন্য, লোকজন নেই। যাই একটু জলের কাছে যাই। দারুণ বিচ, দারুণ বিচ, দূর দূরান্ত তক কেউ নেই। ওইখানে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। এত বলা সত্ত্বেও লোকের সেই প্লাস্টিকের বটল ফেলেই গেছে। কাঁকড়া দৌড়ে বেড়াচ্ছে। ওই দিকটা একটু ঘুরে আসি। কিছু পাখি দেখা যাচ্ছে, ক্লোভার টাইপের, এত দূর থেকে বুঝতে পারছি না। পাহাড় দেখা যাচ্ছে, কিছু রকসও রয়েছে ওখানটায়। এবার আরেকটু জলের কাছ দিয়ে যাই। সাগর তীর্থ বিচ। দারুণ লাগছে, ঢেউ তত প্রবল না, আর এখানে স্লোপটাও অত বেশি না। আচ্ছা, এই পাখিগুলোর কি নাম বলুন তো, কমেন্ট করে জানাবেন কেউ যদি চিনতে পারেন। এখানে একটা স্লিপ, বোধহয় এক সময় দোলনাও ছিল, এখন আর নেই, নষ্ট হয়ে গেছে। এই বিচটা সম্পর্কে আমি আগে জানতামও না, নামও শুনিনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ম্যাপটা কাজ করছে না, তো ওই বোর্ডগুলো দেখতে দেখতে যাচ্ছি, লোককে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি। হঠাৎ একটা বোর্ডে শুধু বিচ কথাটা পড়া গেল, ওপরের লেখাটা একটু অস্পষ্ট। আর 3 বা 1.3 এরম কিছু একটা
লেখা ছিল, মানে শুধু 3টুকুই পড়তে পেরেছি, যদিও এটা 3 কিলোমিটার হবে না, সেই জন্য ওটা 3 নয়, নিশ্চয়ই আগে কোনো ডিজিট ছিল। তো ঢুকে পড়লাম ডান দিকে। ঢুকে পড়ে এই এখানে সিকিউরিটিতে জিজ্ঞেস করে এই বিচটা দেখে ফেললাম। বেশ ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। এরকমভাবেই সামনে যদি আবার কিছু পাই ঢুকে পড়বো, কারণ আজকে আমাদের একদম তাড়াহুড়ো নেই। গোয়া বর্ডার এখান থেকে ম্যাক্সিমাম হয়তো 20 কিলোমিটার হবে। আচ্ছা, এই দিকে যেতে হবে আমাদের। আমরা এদিক থেকে এসছি, এই মোড়টা থেকে ডান দিকে ঢুকেছিলাম। এই ফুলটা আজকে আমি দেখছি, বেশ ভালো লাগছে। বাপি নাকি এটা কালকেও দেখতে পেয়েছে। তো এখানে থাকার কি ব্যবস্থা আছে খুব একটা চোখে পড়লো না। একটা এই তো রিসর্ট আছে, এসি নন এসি সব। এই যে রিসর্ট আছে, এখানে কি খাবার দাবার পাওয়া যাবে কিছু? তুমি তো বললে না, আমি বেরিয়ে আসলাম ওই জন্য। ও, এখানে প্রচুর থাকার ব্যবস্থা আছে। এই যে সামনে আবার রিসর্টের বিজ্ঞাপন। এই যে ইচ্ছে করলেই থাকা যাবে, এবং এই রাস্তা থেকে বিচটা আমার ধারণা ওই 300 মিটারই, মানে 3-এর আগে কোনো ডিজিট হয়তো ছিল না, মানে 0 থাকতে পারে বড় জোর। বাপির খুব ইচ্ছা ছিল যে মিসাল পাও খাবে, মহারাষ্ট্রের নাকি খুব বিখ্যাত খাবার, খুব ভালো খেতে, ওকে সবাই বলেছে। খাওয়া হয়নি এ কদিন, তো আজকে আমরা ব্রেকফাস্ট করছি মিসাল পাও দিয়ে। এটাই কেমন, এটা ঘুগনি, ঘুগনি দিয়ে পাউরুটি খাওয়ার মানে হচ্ছে মিশাল পাও। এই রাস্তাটা হচ্ছে 2 কিলোমিটার গেলে শিরোদা বিচ, আর আমরা বাঁদিকে যাব। হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। আজকে আর ব্রাঞ্চ বলবো না, কারণ আজকে লাঞ্চ করব, সেই জন্যই ব্রেকফাস্টটা একটু আগে করলাম। আমরা নর্মালি যখন সারাদিন চালাই তখন সারাদিনে একটাই খাবার খাই, তারপর দরকার হলে খুচখাচ বিস্কুট টিস্কুট এসব দিয়ে চালাই। তার কারণ পেট যদি সাংঘাতিক রকমের ভরা থাকে তাহলে খুব ঘুম পায়, যেটা কালকে আমার একটু হয়েছিল, কারণ কালকে আমি 3খানা রুটি খেয়ে ফেলেছিলাম। তো আজকে খেলাম মিসাল পাও। প্রথমে বলেছিল 40 টাকা করে প্লেট, তারপর খানিকক্ষণ বাদে এসে খানিকটা আবার ওই ঝোল গ্রেভি টাইপের ব্যাপার, আর একটা পাও দিল একটা করে। তো আমি ভাবলাম যে, আমরা দুজনেই ভাবলাম যে এটা হয়তো প্লেটেরই অংশ। তারপরে পরে পেমেন্ট করবার সময় 45 টাকা করে নিল, তখন বুঝলাম যে ওই এক্সট্রা পাও যে দিয়েছে ওটা প্লেটের অংশ নয়, ওর জন্য আলাদা করে 5 টাকা করে নিয়েছে। যাই হোক, ভালোই খেলাম, মন্দ নয় সে পাত্র ভালো, এরকম টাইপের ব্যাপার আর কি। অসম্ভব কিছু আকর্ষণীয় খাবার ছিল না, স্বাদটা ঠিকঠাক। এই হচ্ছে গোয়ার বর্ডার, গোয়ার মহারাষ্ট্রর বর্ডার চেকপোস্ট। এখানে আমরা দাঁড়াবো। মহারাষ্ট্র আর গোয়ার বর্ডার দিয়ে চলেছে তিরাকাল নদী। এই নদীর উত্তর দিকে হচ্ছে মহারাষ্ট্র আর দক্ষিণ দিকে হচ্ছে গোয়া। এই নদীর ওপর দিয়ে এই দুটো রাজ্যকে কানেক্ট করেছে এই কিরানপানি আরন্দা ব্রিজ, যার ওপর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। এর এই দিকটা হচ্ছে মহারাষ্ট্র, এই দিক থেকে আমরা এসেছি, আর এই দিকটা হচ্ছে গোয়া, এদিকে আমরা যাব। মহারাষ্ট্র অংশের চেকপোস্ট আমরা পেরিয়ে এসেছি, সামনে গোয়া অংশের চেকপোস্ট, সেখানে হয়তো এন্ট্রি করতে হবে, জানি না ঠিক, গেলে বুঝতে পারবো। এইবার আমরা গোয়াতে প্রবেশ করব। আমাদের কোস্টাল ইন্ডিয়া রাইডের প্রথম যে রাজ্যটা অর্থাৎ মহারাষ্ট্র, তাকে আমরা মুম্বাই থেকে শুরু করে এই গোয়া অবধি কভার করলাম 5 দিনে, একটু বেশি সময়, আজকে 6 নম্বর দিন চলছে। কোস্টাল রাইডের
এই মহারাষ্ট্র অংশের যে প্লেলিস্টটা তার লাস্ট ভিডিও এইটা, যেটা আমরা এখন শ্যুট করছি। এই ভিডিওটার সঙ্গে সঙ্গেই আমাদের এই মহারাষ্ট্র প্লেলিস্টটা শেষ হচ্ছে, শুরু হবে নতুন প্লেলিস্ট, গোয়া প্লেলিস্ট। আমরা আমাদের মালপত্র একটু গোছগাছ করে নিয়ে গোয়াতে প্রবেশ করি। আপনারা ততক্ষণ এই ড্রোন শটটা দেখুন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে গোয়া সিরিজে অনতিবিলম্বে।